আমরা যে এককটি নিয়ে আলোচনা করছিলাম সেটা তোমাদের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজির লেসন 7 দ্য রেবেল পোয়েট। রেবেল পোয়েটের প্রথম পার্টটা করেছি। যেহেতু এটা তোমাদের দ্বিতীয় ভাষা এবং দ্বিতীয় ভাষাতে তোমাদের একটু সমস্যা আছে, বাংলার ক্ষেত্রে যেমন আমি একটা অধ্যায় একটা চ্যাপ্টার পুরোটা করিয়ে দিয়েছি, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সেটা করাচ্ছি না। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট করাবো যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম পার্টটা তোমাদের অনেকটাই বুঝিয়ে দিয়েছি এবং আশা করি প্রশ্ন উত্তরও তোমরা পেয়ে যাবে গ্রুপ থেকে। এবার যেটা শুরু করব সেটা হচ্ছে দ্য রেবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবির দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শুনবে এবং অবশ্যই যে যে জিনিসগুলো আমি নোট করেছি সেগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ে অথবা খাতায় ভিডিওটা পজ করে করে হলেও তোমরা একটু নোট করবে। তাহলে এবার দ্বিতীয় পার্টটা শুরু করি। এসো তাহলে সবাই মিলে দ্বিতীয় পার্টটা পড়া শুরু করি। লেটস কন্টিনিউ। আঙ্কেল রহিম enters the room. He joins in the conversation. আমি আগেই বলেছি তোমাদের এটাকে আমি প্রোজ বলবো, আবার এটাকে কনভারসেশনও বলবো, কারণ এখানে দেখানো হয়েছে প্রীতম এবং তার বাবা এই দুজনের কনভারসেশন অর্থাৎ কথোপকথন। ঠিক নাটকের ভঙ্গিতে জিনিসটি তোমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে এখানে একজন এক্সট্রা ক্যারেক্টারের আমরা উল্লেখ পাচ্ছি। তিনি কে? তিনি আঙ্কেল রহিম। এতক্ষণ ধরে তোমরা দুজনের নাম শুনেছ, প্রীতম এবং ফাদার। এখন আমরা যিনি একজন এক্সট্রা ক্যারেক্টার অর্থাৎ 3 নম্বর ক্যারেক্টার, তিনি হচ্ছেন আঙ্কেল রহিম। অর্থাৎ আঙ্কেল রহিম প্রীতম এবং বাবা যে ঘরে কনভারসেশন করছিল, কথোপকথন চলছিল তাদের, তিনি সেখানে ঢুকলেন। এন্টার্স দ্য রুম, এন্টার্স মানে প্রবেশ করা বা ঘরে ঢোকা। হি জয়েন্স, তিনি জয়েন করলেন। কাদের জয়েন করলেন? প্রীতম এবং তার বাবার কথোপকথনে জয়েন করলেন। কে? আঙ্কেল রহিম। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো প্রীতম কি বলছে দেখো। ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করছে কুমুদ রঞ্জন, আমরা আগেই পড়েছি কুমুদ রঞ্জন কে ছিলেন। কুমুদ রঞ্জন কে ছিলেন তোমরা মনে করো ভালো করে। কুমুদ রঞ্জন সম্পর্কে আমরা আগে জানি যে কাজী নজরুল ইসলাম যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেখানকার মাস্টার মশাই ছিলেন, হেড মাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। প্রীতম তখন বাবাকে জিজ্ঞাসা করছে ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম, ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দিয়েছিল, টু রাইট পোয়েমস, কবিতা লিখতে। এই সেন্টেন্সটা পুরোটাই কোয়েশ্চেন ফর্মে আছে, অর্থাৎ প্রীতম তার বাবাকে প্রশ্ন করছে বাবা কুমুদ রঞ্জন কি তাকে অনুপ্রেরণা দিয়েছিল কবিতা লেখার? বাবা কি বলছে শোনো। ফাদার বলছে ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। কি দাঁড়ালো ব্যাপারটা? বাবা বলল হ্যাঁ, কুমুদ রঞ্জন মল্লিকও তাকে ইন্সপায়ার করেছিল কবিতা লিখতে, অবশ্যই। বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, নজরুল রবীন্দ্রনাথের দ্বারাও ইনফ্লুয়েন্সড ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলি, তিনি অনেকাংশে নজরুলকে প্রভাবিত করেছিলেন। অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, এবং দুজন পার্সিয়ান পোয়েটসের নাম তিনি করেছেন যারাও নজরুলকে প্রভাবিত করেছিলেন। পার্সিয়ান পোয়েটস মিনস পারস্য, আগে আমরা যাকে বলতাম পারস্যের যিনি কবি ছিলেন, কবিদের বলা হতো পার্সিয়ান পোয়েটস। পারস্য দেশের অধিবাসীদের বলা হতো পার্সিয়ান, আর পারস্যের কবিদের আমরা পার্সিয়ান পোয়েটস বলছি। পারস্য এখন আর নেই, ওয়ার্ল্ড ম্যাপে আমরা ইরান বলে পারস্যকে কিন্তু চিনি। এখন যে দেশটি ইরান সেটি আগে ছিল পারস্য। পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। তাহলে নজরুল কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? প্রথমত প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথের দ্বারা, এবং দ্বিতীয়ত দুজন পার্সিয়ান পোয়েটসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, হাফিজ অ্যান্ড খাইয়াম। দুজন পার্সিয়ান পোয়েটসের নাম হাফিজ অ্যান্ড খাইয়াম।
আঙ্কেল রহিম, এই প্রথম আঙ্কেল রহিম কিছু বলছেন। আঙ্কেল রহিম কি বলছেন? ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো? প্রীতমকে বলছে তুমি কি জানো? ডিড ইউ নো দ্যাট, তুমি কি জানতে নজরুল ব্রিটিশ আর্মিতে জয়েন করেছিল? অর্থাৎ নজরুল, কাজী নজরুল ইসলাম একসময় ইংরেজদের আন্ডারে যে আর্মি গড়ে উঠেছিল, যে সেনাবাহিনী গড়ে উঠেছিল, নজরুল কিন্তু তাতে সেনা হিসাবে যোগদান করেছিল। সেটাই কিন্তু আঙ্কেল রহিম এখানে বলেছে যে তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের আন্ডারে সেনাবাহিনীতে যোগদান করেছিল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। সে কোন বেঙ্গল রেজিমেন্টে ছিল? বেঙ্গল রেজিমেন্ট একটা সেনাবাহিনীর দলের নাম, এরকম বিভিন্ন নাম হয়। বেঙ্গল রেজিমেন্ট, মণিপুর রেজিমেন্ট, একটা রাজ্য বা স্টেটের নামে বা অঞ্চলের নামে বিভিন্ন রেজিমেন্টগুলো দলে ভাগ করা থাকে। যেমন এখানে বেঙ্গল রেজিমেন্টের কথা আমরাও জানছি, তেমনই রাজস্থান রেজিমেন্ট, গুজরাট রেজিমেন্ট, মণিপুর রেজিমেন্ট, নাগাল্যান্ড রেজিমেন্ট ইত্যাদি স্টেটের নামে বিভিন্ন রেজিমেন্ট হয়ে থাকে। নজরুল যখন যোগদান করেছিল তখন তিনি 49th বেঙ্গল রেজিমেন্টের নাম্বার কত ছিল? 49th বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছিল। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে, আফটার মিন্স পরে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট, এই যে রেজিমেন্টটি ছিল, এই যে সেনাবাহিনীর টুকরিটা ছিল বা টুকরো বা দল ছিল, ওয়াজ ডিসব্যান্ডেড। ডিসব্যান্ডেড মিন্স বিচ্ছিন্ন, মানে ভেঙে যাওয়া। দেখো আমি তলায় লিখে দিয়েছি বিচ্ছিন্ন বা ভেঙে যাওয়া। যেহেতু এটা লাল কালিতে লেখা তোমরা বুঝতে পারছো, পরবর্তীকালে তোমরা যখন ওয়ার্ড ট্রোফটা পড়বে তখন এই ডিসব্যান্ডেড মিনিংয়ের যে নিয়ারেস্ট সিমিলার মিনিং সেটা কিন্তু দেখতে পাবে। ইন 1920তে 1920তে এই বেঙ্গল রেজিমেন্ট ডিসব্যান্ডেড হয়ে গিয়েছিল, অর্থাৎ ভেঙে গিয়েছিল। সো হি কেম টু ক্যালকাটা, এবং ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে? তিনি কলকাতায় চলে এসেছে, অর্থাৎ নজরুল কলকাতায় ফিরেছে। তাহলে আঙ্কেল রহিম এখানে কি বললেন? আঙ্কেল রহিম নজরুলের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল প্রীতম এবং প্রীতমকে মেনলি। কি বলল? যে প্রীতম তুমি কি জানো যে সে ব্রিটিশদের আন্ডারে আর্মি জয়েন করেছিল, সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, এবং সে সেনাবাহিনীর 49th বেঙ্গল রেজিমেন্টের একজন সেনা ছিল। এবং আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রেজিমেন্ট 1920তে ভেঙে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তাকে কলকাতা চলে আসতে হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের পাতায়। দেখো এবার বাবা কি বলছে। ফাদার বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। বাবা বলছে সেই সময়, অ্যাট দ্যাট টাইম সেই সময়, ইন্ডিয়ানস ভারতীয়রা, হ্যাড রাইজেন জেগে উঠেছিল, রাইজ থেকে রাইজেন, রাইজেন মিন্স জেগে উঠেছিল, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট শব্দটা হয় বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল। তাহলে ওই সময় ভারতীয়রা জেগে উঠেছিল ব্রিটিশ রুলের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে, এগেনস্টে। পরের লাইন চলে যাচ্ছি। নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ জানিয়েছিল, প্রোটেস্টেড, PRO টেড। আমার মনে হয় তোমরা এইভাবে সিলেবল ভেঙে ভেঙে পড়লে না তোমাদের ইংরেজি পড়াটা অনেক বেশি সহজ হবে। নজরুল, নজরুল protested against the cruelty of the British in his own way. নজরুল প্রতিবাদ জানিয়েছিল, protested means প্রতিবাদ জানিয়েছিল কিসের বিরুদ্ধে? এগেনস্ট শব্দের অর্থ আমি আগেই বলেছি বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে। ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা, অর্থাৎ ব্রিটিশরা প্রচণ্ড অত্যাচারী ছিল, তোমরা তো জানো, খুব নিষ্ঠুর ছিল, নির্মম ছিল, সেই বোঝাতে ক্রুয়েলিটি শব্দটা ইউজ করা হয়েছে।
ব্রিটিশদের ক্রুয়েলিটি বিরুদ্ধে নজরুল প্রতিবাদ জানিয়েছিল। ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে শব্দের অর্থ তার নিজস্ব পথে, অর্থাৎ তিনি নিজের মতো করে ব্রিটিশদের ক্রুয়েলিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। নিজের মতো করে বলতে কি বলতো? নিজের মতো করে বলতে তিনি তার গান এবং কবিতা এই দুটোর মাধ্যমেই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েম। দেখো আমি বললাম ইনফ্যাক্ট, আসলে হি অলসো স্টার্টেড, সে শুরু করেছিল, স্টার্টেড মিন্স শুরু করা, রাইটিং পোয়েমস কবিতা লিখতে শুরু করেছিল, এসেস অর্থাৎ প্রবন্ধ লিখতে শুরু করেছিল, অ্যান্ড সংস গান লিখতে শুরু করেছিল, টু ভয়েস হিজ প্রোটেস্ট তার প্রতিবাদের ভাষা গঠনের জন্য। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন বলা ভুল হবে, তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। রেবেল পোয়েট মানে বিদ্রোহী কবি, আমি আগেই বলেছি। তাহলে এটা আরেকবার বলছি, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, সে কবিতা লিখতে শুরু করেছিল, এসেস অর্থাৎ প্রবন্ধ লিখতে শুরু করেছিল, গান লিখতে শুরু করেছিল, কিসের জন্য? টু ভয়েস হিজ প্রোটেস্ট, প্রতিবাদের ভাষা যোগানের জন্য। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু জানতামই না। আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, অ্যাজ মাচ মিন্স এত কিছু, নিউ মানে তোমরা জানো জানা, নো মানে জানা, নিউ হচ্ছে জানতাম মানে পাস্ট অর্থে, অর্থাৎ অতীতের জানাটাকে নিউ বলছে। হার্ডলি মিন্স, হার্ডলিটা সবসময় নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি জানতাম না, আই হার্ডলি নো, আমি বুঝতাম না, আই হার্ডলি নো, বা আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড। এখানে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ মানে আমি এত কিছু জানতামই না। ফাদার বলছে ইউ শুড রিড হিজ পোয়েমস, তোমার তার কবিতা পড়া উচিত। আমি আগেই বলেছি শুড শব্দের অর্থ উচিত, এই বাংলা অর্থে শুড ইউজ করা হয়। ইউ শুড রিড, তোমার পড়া উচিত, হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরুণী, তোমার কবিতা পড়া উচিত তার লেখা। কি লেখা? কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরুণী। অ্যান্ড অলসো লিসেন, লিসেন মানে শোনা, টু হিজ সংস, এবং তার গান শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ব্রিটিশরা ভীত হয়ে গিয়েছিল, ভয় পেয়েছিল। দ্যাট নজরুল রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ব্রিটিশরা কেন ভয় পেয়েছিল? দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ওয়াই? বিকজ দে নো নজরুলস রাইটিং, নজরুলের যে লেখা, তার যে গান, কবিতা, প্রবন্ধ অর্থাৎ সং, পোয়েমস অ্যান্ড এসেস, কুড ইনস্টিগেট, প্ররোচিত করতে পারে। কি প্ররোচিত করতে পারে? কাদের? দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের, অর্থাৎ ভারতের স্বাধীনতার যোদ্ধাদের প্ররোচিত করতে পারে। কিসের জন্য প্ররোচিত করতে পারে? ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার যে ভাবনা, যে উন্মাদনা, তাতে প্ররোচনা যোগাতে পারে নজরুলের কবিতা, গান এবং প্রবন্ধ। এবং ব্রিটিশরা এটা ভালো করে জানতো, তার লেখার এত বড় ক্ষমতা ছিল যে নিমেষের মধ্যে ভারতীয়দের মধ্যে তার গান এবং তার কবিতা ইনস্টিগেট করতে পারে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের, ইংরেজদের এদেশ থেকে যাতে আমরা তাড়িয়ে দিই, তাদের অত্যাচার আমরা আর সইব না। এই প্রতিবাদের ভাষায় কিন্তু নজরুল তার গান, প্রবন্ধ এগুলোতে লিখে গেছেন। প্রীতম কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা তখন কি করেছিল? আঙ্কেল রাহিম বলছে দ্য ব্রিটিশ গ্রিউ পারচার্বড, এই প্রোনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। স্পেলিংটা দেখো, PERTURBED, perturbed, not perturbed. This is perturbed. The British grew
পারচার্বড, অর্থাৎ ব্রিটিশরা তখন হতাশাগ্রস্ত, বিচলিত হয়ে গিয়েছিল। দেখো আমি এখানে লিখে দিয়েছি হতাশ, বিচলিত। যেহেতু নজরুল এত সুন্দর কবিতা এবং গান লিখতেন যে ইংরেজদের মনে হয়েছিল যে তার লেখা এই গান ভারতীয় যে ফ্রিডম ফাইটার্স, যে স্বাধীনতার যে যোদ্ধা, তাদের ইনস্টিগেট করবে, তাদের প্রেরণা দেবে যাতে তারা এ দেশ ইংরেজদের শাসন থেকে মুক্ত করতে পারে। সে কথা ভেবেই কিন্তু ইংরেজরা যেমন ভয় পেয়েছিল তেমন কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং বিচলিত হয়ে পড়েছিল, চিন্তিত হয়ে পড়েছিল। আঙ্কেল রহিম সে কথাই বলছে। ফাদার কি বলছে দেখো, ইন 1922 সালে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন। নজরুল একটা ম্যাগাজিন লেখা শুরু করেছিল, ধূমকেতু। ম্যাগাজিনের নাম কি? ধূমকেতু। ওয়্যার হি পাবলিশড, যেখানে সে প্রকাশ করেছিল, পাবলিশড মানে প্রকাশ করা, পাবলিশড মানে প্রকাশ করা, আনন্দময়ীর আগমনী। সে কি প্রকাশ করেছিল? আনন্দময়ীর আগমনী, আ পোয়েম, একটা কবিতা। আঙ্কেল রহিম কি বলছে দেখো, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। ব্রিটিশ কি করেছিল? রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ধূমকেতু ম্যাগাজিনের অফিসে রেড করেছিল। রেড মানে অভিযান, অভিযান চালিয়েছিল এবং দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড, নজরুলকে অ্যারেস্ট করা হয়েছিল, কবি অ্যারেস্ট হয়েছিল ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে। কুমিল্লা কিন্তু আমাদের দেশে নেই, কুমিল্লা বাংলাদেশের অন্তর্গত। প্রীতম বলছে হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হলো? হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হলো? ফাদার বলছে হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে স্থানান্তরিত করা হয়েছিল। ট্রান্সফার্ড মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে স্থানান্তরিত করা হয়েছিল টু দ্য হুগলি জেল। কোন জেলে তাকে স্থানান্তরিত করা হয়েছিল? হুগলি জেলে। কোথা থেকে স্থানান্তরিত করা হয়েছিল? কুমিল্লা থেকে হুগলি জেলে। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, এবং সেখানে সে কী করলো? উপবাস শুরু করলো, অর্থাৎ না খেয়ে থাকার উপবাস শুরু করলো। হি ওয়াজ হিজ ওয়ে, সরি, ইট ওয়াজ হিজ ওয়ে of protesting against the torture of the British. It was his way, এটাই ছিল তার পথ, of protesting against the torture of the British. ব্রিটিশদের এগেনস্টে প্রোটেস্ট করার, এটাই ব্রিটিশদের টর্চারের এগেনস্টে, ব্রিটিশের অত্যাচারের এগেনস্টে। টর্চার মানে অত্যাচার, আর প্রতিবাদ জানানোর একমাত্র পথ কি পথ? না ফাস্টিং করা, উপবাস করা, না খেয়ে থাকা। প্রীতম বলছে ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, সে কতদিন ধরে তিনি উপবাস করেছিল বাবা? ফাদার আনসার করছে হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ, এক মাসের বেশি সে না খেয়েছিল। মোর দ্যান আ মান্থ, এক মাসের বেশি। ইন ডিসেম্বর, ডিসেম্বর মাসে 1923 সালে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। রিলিজড মানে হচ্ছে তাকে মুক্ত করা হয়েছিল। হি ওয়াজ রিলিজড, তিনি মুক্তি পেয়েছিলেন অথবা তাকে মুক্ত করা হয়েছিল জেল থেকে। প্রীতম কি বলছে দেখো, প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাট, আমি এবার কারার ওই লৌহ কপাট গানটি গাইতে পারবো। আই উইল বি এবল টু সিং, আমি গাইতে সক্ষম হব, আমি গাইতে পারবো। কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, জিল মানে উদ্যোগ, প্যাশন মানে আবেগ। আমি কারার ওই লৌহ কপাট গানটি উদ্যোগের সঙ্গে, আবেগের সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড, আমি খুব গর্বিত। দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, টিচার আমাদের সিলেক্ট করেছে, আমাকে সিলেক্ট করেছে গান গাওয়ার জন্য। আঙ্কেল রহিম বলছে দেন লেটস হিয়ার ইউ সং, তাহলে তোমার গানটা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, উই উইল সিং আমরাও গাইব, অ্যালং উইথ ইউ তোমার সঙ্গে ভালোভাবে, অ্যাজ ওয়েল। তাহলে আঙ্কেল রহিম কি বললো, তাহলে চলো তুমি গানটা শুরু করো, আমরাও তোমার সঙ্গে গানটা গাইব।
এবার চলে আসছি ওয়ার্ড্রোব নিয়ে। আমি আগেই বলেছি তোমাদের এই ওয়ার্ড্রোবগুলো তোমাদের অবশ্যই করতে হবে, কারণ এই ওয়ার্ড্রোবগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে কিছু যোগ করেছি, যেমন জেল হচ্ছে গ্রেট এনার্জি, এটা আর্জেন্সি বলতে পারো তোমরা। প্যাশন, ডিপ লাভ, ইমোশনকে আমরা ডিপ লাভ, গভীর ভালোবাসা, প্যাশনকে আমরা ইমোশনও বলি। এগুলো করলেও ঠিক আছে, না করলেও কোনো ব্যাপার না, যে কটা আছে সে কটা তোমরা একটু বুঝে পড়বে, কারণ আমি তোমাদের এককটা পড়ানোর সময়, রেবেল পোয়েট পড়ানোর সময় এই মিনিংগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি, যে ভেতরের কন্টেন্টটা যদি ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এবার চলে আসছে অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3টা পুরোটা নিজেরা করবে, কারণ যেভাবে রেবেল পোয়েট বুঝিয়ে দিয়েছি, অ্যাক্টিভিটি 3 এর যা রয়েছে ইটস ভেরি ইজি টু সলভ। তাই তোমরা এটা কিন্তু নিজেরা চেষ্টা করবে এবং আমার মনে হয় তোমরা পারবে। তারপরে না পারলে তো আমি আছি, চিন্তা নেই। আচ্ছা, এবার আসছি অ্যাক্টিভিটি 4-এ, ট্রু ফলস তোমরা আগে 1000 বার করেছো। ট্রু ফলস এটাও খুবই ইজি, এটাও কিন্তু তোমরা নিজেরা করবে। আমি যদি সব করিয়ে দিই তাহলে কিন্তু তোমরা আর ইংরাজিটা অত বেশি মাথা ঘামাবে না, সুতরাং এই কাজগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। আচ্ছা, এবার পরের পাতায় চলে আসি, দেখি কি আছে। অ্যাক্টিভিটি 6 আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 5-এ কি আছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। এটা খুবই সহজ। ওখান থেকে 1910-এ কি হয়েছিল, 1922-তে কি হয়েছিল, আর সেকেন্ডে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। কত সালে বেঙ্গল রেজিমেন্ট ডিসব্যান্ডেড হয়েছিল, ভালো করে যদি আমার ভিডিও কন্টেন্টটা ভালো করে যদি দেখো, এগুলো কিন্তু খুবই সহজ লাগবে। নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুল জেল থেকে ছাড়া পেয়েছিল কত সালে, সেটাও কিন্তু আছে। যদি আমার ভিডিওটা দেখো, এটা পুরোটা কিন্তু করতে পারবে। এইবার আসছে মেন যেটা, অ্যাক্টিভিটি 6। এই ইংরেজি কিছু প্রশ্ন আছে, যেমন হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, ইত্যাদি ইত্যাদি কিছু প্রশ্ন রয়েছে। আমার মনে হয় এগুলো আমাকে একটু লিখিয়ে দিতে হবে। আমি আশা করি তোমরা গ্রুপে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। ওপরে হেডিংটা দেওয়া থাকবে অ্যাক্টিভিটি 6। একটু মিলিয়ে নিও, কারণ ফার্স্ট পার্টেও এরকম কিছু প্রশ্ন আছে, ওটা মনে হয় অ্যাক্টিভিটি 2, আর এটা অ্যাক্টিভিটি 6। এর প্রশ্ন উত্তরগুলো আমি গ্রুপে দিয়ে দেবো।